একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি। আপনাদের সাথে আছি আমি ফয়সাল রয়েল। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে থাকবেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। আলোচনা যাব, তবে তার আগে প্রতিবেদনটি দেখে নিতে চাই যাতে আলাপে সুবিধা হয়। এবার ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের দুটি পৃথক ভূমিকম্পের ভিডিও বাংলাদেশের দাবি করে ছড়িয়ে দেওয়া হলো। এমন ভুয়া দাবিতে কমেন্ট বক্স জুড়ে তৈরি হয় উত্তেজনা। শুধু তাই নয়, ইসি সচিব নাকি গণভোট বাতিল করেছেন। বিনোদনের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া এই দাবিটি জনমনে তৈরি করেছে বিভ্রান্তি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। ভূমিকম্পের সময় নামাজ চলাকালীন অবস্থায় মাদ্রাসা ভবন ধসে পড়ার দাবি করে একটি ভুয়া ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। পোস্টটিতে দাবি করা হয় এটি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভূমিকম্পনের দৃশ্য এবং এই ঘটনায় ভবন ধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে ফ্যাক্ট ওয়াচ টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়, প্রকৃতপক্ষে এটি ইন্দোনেশিয়ায় একটি স্কুল ভবন ধসের পুরনো ঘটনার ফুটেজ। ইন্দোনেশিয়ার ঘটনার এই ভিডিওকে বাংলাদেশের ভূমিকম্পের সিসিটিভি ফুটেজ দাবি করে প্রচার করা তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। একইভাবে সাতক্ষীরায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠার একটি ভুয়া দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পোস্টটিতে একটি ভিডিও যুক্ত করে সাম্প্রতিক ঘটনার দাবি তোলা হয় এবং তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ভূমিকম্পের নয়। মূলত এটি থাইল্যান্ডে পূর্বে ধারণ করা একটি পুরনো ভিডিও, যা ভিন্ন প্রেক্ষাপটে প্রকাশিত হয়েছিল। ওদিকে ইসি সচিব আক্তার আহমেদ গণভোট বাতিলের সিদ্ধান্ত বলে কোনো মন্তব্য করেননি। ফেসবুকে প্রচারিত ভুয়া ফটোকার্ডটি একটি স্যাটায়ার পেজ থেকে নেওয়া বিকৃত তথ্য এবং বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া। নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমেও দাবিটির সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে তিনি শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনের নির্বাচন তফসিল ঘোষণা এবং সংশ্লিষ্ট গণভোট প্রসঙ্গে প্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়েছিলেন, যা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়। জাইমা রহমানকে কেন্দ্র করে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয় তিনি নাকি বলেছেন বিএনপি জুলাই সনদ জনগণের কল্যাণের জন্যই বাতিল করেছে, কিন্তু যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং তিনি এমন কোনো মন্তব্য করেননি। সামাজিক মাধ্যমে প্রচারিত ফটোকার্ডটির নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র নেই। বিশ্বস্ত গণমাধ্যমেও এ দাবির সমর্থনে তথ্য মেলেনি এবং জাইমা রহমানের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল পুরনো ভিডিওর সাথে এআই দিয়ে বানানো ভিডিওগুলো জড়িয়ে দিয়ে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। সেই সাথে স্যাটারের নামেও বিভিন্ন ফেসবুক পেজ থেকে আসছে নানা গুজব। এমনকি সামাজিক মাধ্যমে বিভিন্ন ইভেন্ট প্রচার করেও ছড়িয়ে দেওয়া হচ্ছে অপতথ্য। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আজকের আলোচনায় আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল। তার সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা যেতে চাই। তৌফিকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আমরা প্রতিবেদনে দেখছিলাম দুটি বিষয়। প্রথমত হচ্ছে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের দুটি পৃথক ভূমিকম্পের যে ভিডিও, সেটিকে আমাদের দেশের ভিডিও হিসেবে চালিয়ে দেওয়া হলো, যেহেতু সাম্প্রতিক সময়ে আমরা ভূমিকম্প অনুভূত হতে দেখেছি। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে ইসি সচিবটাকে গণভোট বাতিল করেছেন এবং এই অপতথ্যটি যে পেজে ছড়ানো হয়েছে সেটাকে স্যাটায়ার বা বিনোদনের উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া বলে দাবি করা হচ্ছে। এই যে দুটি বিষয়, কি মনে করেন এই ধরনের অপতথ্য ছড়িয়ে দিলে আসলে কোন পক্ষের বা কার আসলে লাভ হচ্ছে, কি মতামত? প্রথমত ধন্যবাদ ৭১ টিভিকে নিয়মিত এই ফেক নিউজ নিয়ে যে আপনারা আলোচনার আয়োজন করছেন। এবং সত্যি এখন আমার কাছে মনে হয় সবচাইতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস এই ফেক নিউজ নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে যে প্রপাগান্ডা চলছে, প্রপাগান্ডার যে মহোৎসব চলছে, এইগুলো অ্যাটেনশনে যদি না নিয়ে আসলে অনেককেই অনেকভাবে সাফার করতে হবে। আপনি ইতিমধ্যে যে কিছু ইস্যু নিয়ে ফ্যাক্ট চেক নিয়ে আপনি বলেছেন ফেক ইস্যু
নিয়ে আপনি আসলে যথার্থই বলেছেন। দেখেন, আমরা আস্থাটা কোথায় রাখবো? নিঃসন্দেহে প্রিন্টেড মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার উপরে আমরা আস্থা রাখবো, কারণ আস্তে আস্তে এত ফেক নিউজ যদি সোশ্যাল মিডিয়াতে চলে আসে, আমি প্রথমেই যেটা বলবো, সোশ্যাল মিডিয়াতে মানুষের আস্থা দিনে দিনে কমে যাচ্ছে এবং আরো কমে যাবে একটা সময়ে। এটা যদি আমরা প্রতিরোধ করতে না পারি, আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার উপর মানুষের আস্থা তলানিতে যেয়ে নামবে। তার আগেই যেটা প্রয়োজন, বিশেষত সোশ্যাল মিডিয়া যেহেতু এখন গ্রাসরুট লেভেল থেকে সমাজের একদম টপ লেভেল পর্যন্ত সবাই ব্যবহার করছে, এই জিনিসটাতে যদি আমরা এখনই সচেতন না হই, এটার জন্য কিন্তু আসলে যেটা হবে, যেটা সাধারণ মানুষের একটা জায়গা হচ্ছে যে মানুষের অ্যাটেনশন নেওয়া, কারো সাফারিংস নিয়ে কথা বলা, কেউ ডিপ্রাইভড হচ্ছে তাকে নিয়ে কথা বলা, বঞ্চিত মানুষের কথা বলা, সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম হিসাবে গত 16-17 বছর যাবৎ কাজ করছে। এবং এই আস্থার জায়গাটা যদি চলে যায়, সত্যি কিন্তু মানুষের জন্য, বিশেষত যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টেড মিডিয়ার অ্যাটেনশন পাচ্ছে না বা সেই জায়গায় যেতে পারছে না, তাদের জন্য কিন্তু সত্যি একটা বিপদ হয়ে দাঁড়াবে, একটা সংকট হয়ে দাঁড়াবে। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে, বিশেষত আমি যে কথাটা বরাবরই বলছি, কোনো অথেন্টিক সোর্স ছাড়া আমরা কেন নিউজটাকে ট্রাস্ট করতে যাব? ইতিমধ্যেই আপনি যে ফ্যাক্টগুলো বলেছেন সেগুলোর আমি পুনরাবৃত্তি করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, আমি কোনো নিউজ যখন, ইনফরমেশন যখন পাবো, প্রথমেই কিন্তু আমাকে মেক শিওর করতে হবে যে আমি থেকে, কোন সোর্স থেকে সেটাকে পেয়েছি, সেটা জাস্টিফাই করা। সেটা জাস্টিফাই না করেই সাথে সাথে এটাকে শেয়ার করে দেওয়া, তার মানে হচ্ছে আপনি নিজেও, আমিও যদি সেটা করি, আমি নিজেও কিন্তু একটা ইনফরমেশন ক্রাইমে ইনভলভ হচ্ছি। আমাদের প্রত্যেককেই এই সচেতনতা বেশি প্রয়োজন। একটা মানুষ, আমি এখানে একটি বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই। আপনি যখন বলছেন একজন সাধারণ মানুষ যখন তার ফেসবুকে বা হচ্ছে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন কোনো ধরনের তথ্য বা অপতথ্য দেখছে, তার যাচাই করার যে বিষয়টা, তাকে আসলে বিষয়টি নিয়ে আরো সচেতন হতে হবে। কিন্তু আপনি কি মনে করেন আমাদের দেশের সাধারণ মানুষের এই কর্মব্যস্ত জীবনের মধ্যে একটা তথ্য আমি ফেসবুকে দেখলাম স্ক্রলের মাধ্যমে, সেটা কি যাচাই করার মতো সময় বা সেই রিসোর্সেস আমাদের কি রয়েছে? প্রথমত যেটা বলবো, যাচাই করার মতো যদি আমার সময় না থাকে, তাহলে আমি এটা শেয়ার করব না। কারণ আনটিল আনলেস আমি কনভিন্স হব না, আমি কেন সেটা শেয়ার করব? শেয়ার করা মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে, আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে যতজন ফলোয়ার্স আছে, তারা কিন্তু আমাকে রিলাই করে। দ্যাটস ওয়াই দে বিকেম ফ্রেন্ডস অফ মি। এই যে ফেসবুকে যে আমার, নয়তো আমাকে আনফ্রেন্ড করে দিত, আমাকে ফলো করতো না, আমাকে যেহেতু অন্যরা ফলো করছে, আমি কেন এটা শেয়ার করব? আমি যত ব্যস্তই থাকি, আমার যখন সময় থাকবে, আমি শেয়ার করার আগে এটা মেক শিওর করতে হবে। বিশেষত যারা লিটারেট পিপল, শিক্ষিত এবং সচেতন জনগণের এদের কাছ থেকে কিন্তু কোনো ফেক নিউজ ইনফরমেশন শেয়ার করা আমরা সেটা প্রত্যাশা করি না। কারণ এটা হচ্ছে সামাজিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব, এবং একজন মানুষ হিসাবে এটা একটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। এই বিষয়টা তো আসলে জানাও থাকতে হবে যে কোন তথ্যটা আসলে সঠিক হলো বা কোন তথ্যটা অপতথ্য হলো, সেই বিষয়টাও তো একটা সাধারণ মানুষের সেই নলেজটাও তো তার থাকা দরকার। একটু যুক্ত করতে চাই, আপনি সামাজিক উন্নয়নমূলক নানা ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, নানা ধরনের আপনার ফেলোশিপ আপনার রয়েছে ইউএসএ এবং জাপানের কিয়োটো ইউনিভার্সিটির জেএসপিএস ফেলোশিপের ব্যাপারে আমরা জানি। এই পর্যায়ে আমি যেটি জানতে চাই, আমরা তো নানা ধরনের গুজব এবং অপতথ্যের মাঝেই বাস করছি এবং এগুলো নিয়েই আমাদেরকে একটি যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। আপনি একটি বড় সময় জাপানের কিয়োটো ইউনিভার্সিটির জেএসপিএস ফেলোশিপে পেয়েছেন এবং জাপানিজ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথেও আপনি যুক্ত ছিলেন। জাপানের উদাহরণটাই আমি এখানে আসলে তুলে আনতে চাই। জাপান যখন ফেক নিউজ নিয়ে তাদের যখন কাজ করার সময় এসেছে, আমরা দেখেছি তারা সরকার, মিডিয়া প্ল্যাটফর্ম এবং এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করে তারা একটি ব্যবস্থা তৈরি করেছে এবং তারা শিক্ষা ব্যবস্থাও নিয়ে এসেছে, যাতে করে তাদের যারা যুবক বা তরুণরা রয়েছে তারাও যাতে মিসইনফরমেশনকে আইডেন্টিফাই করতে পারে, এবং একই সাথে নানা সংস্থার মাধ্যমে যারা বড়রা বা বয়স্করা রয়েছেন তারাও যাতে আইডেন্টিফাই করতে পারে। এই ধরনের নানা পলিসি এবং সিদ্ধান্ত তারা নিয়েছে। সেখান থেকে আপনার কাছে জানতে চাই, কী ধরনের জাপানের মনিটরিং ব্যবস্থার আমরা কোন মডেলগুলো আসলে আমরা নিতে পারি আমাদের জন্য, যেগুলো আসলে নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?
ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যথার্থই বলেছেন, আমরা আসলে অপতথ্য এবং এই প্রযুক্তির ব্যবহার নিয়ে কিন্তু আমরা একটা যুদ্ধেই আছি। এবং সত্যিকার অর্থে দেখেন, আমাদের যত সময় আছে এবং আমরা যত সময় মানুষের ব্যাকবাইটিং এবং অন্যের সমালোচনা করে কাটাই, আপনি যদি জাপানিজ পার্সপেক্টিভে দেখেন, আমি দীর্ঘ সময় সেখানে ছিলাম, সেখানে সোশ্যাল অর্ডার, সামাজিক যে অবস্থা, সবকিছু দেখে আমি বলছি এদের কিন্তু এত সময় নাই যে কাউকে নিয়ে এত সমালোচনা করবে। এবং প্রথমত যেটা হচ্ছে, হ্যাঁ, এটা যথার্থই বলেছেন যে আমাদের এটা শুধুমাত্র সামাজিক সচেতনতা দিয়ে হবে না, সেটাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লার্নিং প্রসেসও নিয়ে আসতে হবে। ডিসইনফরমেশনে আমরা কিভাবে ডিল করব, এবং পাশাপাশি সরকারি এবং বেসরকারি, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা স্কুল কলেজে আসছে না, এখানে কিন্তু একটা বড় অংশ আছে যারা ইলিটারেট কমিউনিটি আছে, এই এলাকাগুলোকে টার্গেট করতে হবে। এবং এখানে কিন্তু শুধুমাত্র আমরা ধরেন ইলেকট্রনিক এবং প্রিন্টেড মিডিয়াতে দিলে হবে না, এবং সোশ্যাল মিডিয়াতেও কন্টিনিউ এই ডিসইনফরমেশন নিয়ে, যে ইনফরমেশন দেখলেই সেটাকে ট্রাস্ট করে রিলাই করে শেয়ার করা, সেটা না করার জন্য আমাদের যে ইলিটারেট কমিউনিটি আছে সেখানেও কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। এবং পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে সরকারি, বেসরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটা হচ্ছে কোঅর্ডিনেশন প্রয়োজন, যেটার মাধ্যমে আমরা যদি এগিয়ে যাই, আমার কাছে মনে হয় এই ডিসইনফরমেশন, প্রযুক্তির অপব্যবহার নিয়ে আমরা যে যুদ্ধের মধ্যে আছি সেই যুদ্ধের অবসান হবে। আর আরেকটা জিনিস যেটা জাপানিজ পার্সপেক্টিভ থেকে, জাপানিজ সোসাইটি থেকে আমি শিখেছি, আমার এক বন্ধু বাংলাদেশে যখন আসে তাকে নিয়ে আমি নিউ মার্কেট এবং নীলক্ষেত এলাকায় যাই, এবং যে সে দেখে গ্রুপ ওয়াইজ শুধু মানুষ বসে আছে যারা গল্প করছে। ও আমাকে প্রশ্ন করছিল আসলে ওরা কিসের গল্প করছে। তা আমি বললাম তখন এখানে রাজনীতিক আছে, তারপরে হচ্ছে স্পোর্টস নিয়ে হচ্ছে, আইটি নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে হচ্ছে। তখন ও হেসে বলল, এত সময় আছে এত কথা বলার? আসলে হচ্ছে যে হ্যাঁ, আলোচনা হতে পারে, বিভিন্ন ইস্যু নিয়ে ডিসকাশন হতে পারে, কিন্তু আমাদের সময়ের আমার যেটা মনে হয়, আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা নিজেদের মধ্যে ব্যাকবাইটিং নিয়ে বেশি আলোচনা করি। মানুষের ভালো দিকটা নিয়ে আমরা খুব আলোচনা কম করি, কিন্তু মানুষের খারাপ দিকগুলো নিয়ে আমরা বেশি সমালোচনা করি। এটা আমাদের আসলে সোসাইটির বলতে পারেন একটা অ্যাপিডেমিক ডিজিজ হয়ে গেছে, যে আমরা পরনিন্দা এবং পরশ্রী কাতরতা এবং ব্যাকবাইটিং, এই জিনিসগুলোর দিকে আমরা আসক্ত হয়ে গেছি। আমরা কিন্তু কারো স্ট্রেংথ নিয়ে কথা বলি না, আমরা কারো সমালোচনা হলে সেটাতে ঝাঁপিয়ে পড়ি। সাধারণ মানুষের বিষয় তো আমরা জানলাম, সচেতনতার ব্যাপার নিয়ে একদম ছোট করে আমি যেটি জানতে চাই, নতুন সরকার এসেছে, তাদের এই বিষয়গুলো নিয়ে আসলে কোন ধরনের সিদ্ধান্ত আপনি আশা করেন বা কোন ধরনের পদক্ষেপ আশা করেন, একদম ছোট করে জানতে চাই। হ্যাঁ, এটা যথার্থই বলছেন। আমিও আশা করি এই নতুন সরকার নতুন ভাবে এই ডিসইনফরমেশন নিয়ে এবং প্রযুক্তির অপব্যবহার নিয়ে একটা পলিসি ফর্মুলেশনে যাবেন। যেহেতু জাস্ট এসছেন, জাস্ট আমি বলবো যে 2 থেকে 3 সপ্তাহ, আমার মনে হয় একটু সময় দেওয়া উচিত। ইটস টু আর্লি টু গিভ এ কমেন্টস যে কি করতে পারে। তার যথাযথভাবে আমি যেটা বলবো, এই প্রযুক্তির অপব্যবহার নিয়ে, প্রযুক্তি নিয়ে যারা কাজ করছে সেটা নিয়ে একটা কমিটি হতে পারে, বেসড অন কমিটি সাজেশন। আমার কাছে মনে হয় নতুন সরকার সম্মিলিতভাবে সবার বিষয়টি আমরা আরো ইতিবাচক দিকে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ তৌফিকুল ইসলাম, সময়টুকু আজ আমাকে দেওয়ার জন্য। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা পেলাম, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন আমাদের অতিথি তৌফিকুল ইসলাম মিথিল। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেকগুলো নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে, 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাকে জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন 71-এর সাথে।